रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Yeah. रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Yeah. এই পার্টের শুরুতেই একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সং আগে একটি আর্মি অফিসার ছিল। আজকে এরা যেই মিশনে যাবে এই মিশনটা অনেক ভয়ানক। এরা বেঁচে ফিরবে কিনা এটার কোনো গ্যারেন্টি নেই। তখন সং সুকে নিয়ে একটি চিঠি লিখেছিল। সে বলেছে, আমি জানি না এই মিশনের পর আমি বাঁচবো নাকি মরবো, কিন্তু তোমার জন্য আমি একজন সাকসেসফুল আর্মি অফিসার হয়েছি। আর যখন আমাদের আবারও দেখা হবে তখন তুমি আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে। কিন্তু আফসোস, সু এই চিঠিও দেখতে পায় না, কারণ প্রত্যেকবারের মতন এবারও তার মা চিঠি পুড়িয়ে ফেলেছে। যাই হোক, এবার সিন বর্তমানে আসে এবং আমরা সুকে দেখতে পাই। সু তখন অনেক পস্তাচ্ছিল, কারণ সে লাস্ট টাইম রাগের মাথায় সংকে বলে দিয়েছিল যে আমি আর তোমার সঙ্গে কখনোই দেখা করতে আসবো না। কিন্তু সংকে ছাড়া তো তার একটুও চলছে না। সু তাকে অনেক বেশি মিস করছে। এইদিকে সঙ্গের অবস্থাও তেমন ছিল। সুকে দেখতে না পেয়ে তার তো মন অনেক খারাপ। আর এটা জিয়ানও বুঝতে পারে, তাই সে কথায় কথায় সংকে টিস করে। সং তার ফোনে সুয়ের একটি পুরনো ছবি দেখছিল। তখন সে ভুলবশত সুকে ফোন করে ফেলে। সং ফোন করেছে দেখে সু তো অনেক এক্সাইটেড হয়ে ফোনটি ধরে ফেলে, কিন্তু সং বুঝতে পারে না যে সে এখন কি বলবে। সং বলে, আসলে ভুল করে ফোন লেগে গিয়েছে, আমি জিয়ানকে ফোন করতে যাচ্ছিলাম। সু বলে, কোথায় এস আর কোথায় জি? আমি জানি তুমি ইচ্ছে করে আমাকে ফোন করেছো। এটা শুনে সং তো ইম্বারেস হয়ে ফোনটাই কেটে দেয়। পরের দিনের সিন দেখানো হয়। হঠাৎ করেই ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, তাই রেস্কিউ ডিপার্টমেন্টের অফিসাররা হাসপাতালে এসেছে রোগীদেরকে উদ্ধার করার জন্য। তখন সু একটি রুমে আটকা পড়ে গিয়েছিল। তার উপরে ভারী ভারী বক্সগুলো পড়তেই যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো এসে তাকে বাঁচিয়ে নেয়, যার কারণে সঙের অনেক লাগে। রুমে অনেক কাঁচ পড়েছিল, সুয়ের পা যাতে কেটে না যায় তাই সং তাকে কোলে উঠিয়ে নেয় এবং রুম থেকে বাইরে নিয়ে আসে। ভূমিকম্পটি পাশের একটি শহরে হয়েছে, সেখানকার অবস্থা অনেক খারাপ। অলরেডি রেস্কিউ ডিপার্টমেন্টের অফিসাররা সেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর রাতের বেলায় কয়েকজন ডাক্তার সেই শহরে যাবে। সকালের মধ্যে এরা সেই শহরে পৌঁছে যায়। এখানকার অবস্থা অনেক খারাপ ছিল, মানুষজন বেশ আহত হয়েছে। রেস্কিউ ডিপার্টমেন্টের অফিসাররা অনেক কষ্টে মানুষগুলোকে উদ্ধার করে, আর সেই লোকগুলো ট্রিটমেন্ট করে সু এবং তার বাকি টিমমেটরা। সবাই এদিক সেদিকে দৌড়াচ্ছিল। তখন কয়েক সেকেন্ডের জন্য সু এবং সং একে অপরকে দেখতে পায়। দুজনের ইচ্ছে তো করছে মন ভরে একে অপরকে দেখার, কিন্তু পরিস্থিতি এমনই, তাদেরকে বাধ্য হয়ে এখান থেকে যেতে হয়। পুরো দিন এইদিক ওইদিক করার পর রাতের বেলায় সবাই একটু শান্তি পায়, কারণ পরিস্থিতি আগের থেকে একটু শান্ত হয়েছে। সুয়ের পায়ের অবস্থা তখন অনেক খারাপ ছিল। সে এখনই মাত্র রেস্ট নেওয়ার জন্য ক্যাম্পে ঢুকলো, কিন্তু তখনই তাকে এমার্জেন্সি একটি কল করা হয়, যার কারণে সু এক মুহূর্ত দেরি না করে আবারও তার কাজে লেগে পড়ে। নিচে একটি মহিলা আটকা পড়েছিল। সু আর সং অনেক কষ্টে মহিলাটিকে বাঁচানোর জন্য নিচে নামে, কিন্তু তারা দেখে যে মহিলাটি মারা গেছে। এতে সু এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সং দেখে মহিলাটি প্রেগনেন্ট। সু তখন বাচ্চাটির হার্টবিট চেক করে, এখনও তার হার্টবিট চলছিল, তার মানে বাচ্চাটি বেঁচে আছে। তাই সু ঠিক করে অপারেশন করে বাচ্চাটিকে বার করবে। তখন চারিদিক স্তব্ধ হয়ে গিয়েছিল।
তারা বুঝতে পারছিল না বাচ্চাটি কি আদেও বাঁচবে কিনা। সু নিজেও অনেক নার্ভাস ছিল যদি বাচ্চাটির কিছু হয়ে যায়, কিন্তু ভাগ্যবশত সু বাচ্চাটিকে বের করে এই পৃথিবীর আলো দেখায়। আর বাচ্চাটিকে ঠিকঠাক দেখে সবার মুখেই তখন হাসি ফুটে ওঠে। তাদের পুরো দিনের ক্লান্তি মিটে গেল এই ফুটফুটে বাচ্চাটিকে দেখে। সু তখন অনেক বেশি কান্না করছিল, কারণ সে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে সে তার ফ্যামিলির পাওয়ার ছাড়াই নিজের ট্যালেন্টেই এই চাকরি করছে। সমস্ত টিভি নিউজে তখন এটাই চলছিল যে সু একটি নবজাত শিশুর জান বাঁচিয়েছে। চ্যান আর সুয়ের বাবা এটা দেখে অনেক প্রাউড ফিল করে, কিন্তু সুকে নিয়ে তার মায়ের কোনো প্রাউড ফিল হয় না। সে তো বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেয়। এদিকে সং এবং তার টিমমেটরা অন্য একটি বিল্ডিংয়ে যায়। তখন সেখানে কেউ ছিল না। তখন আবারও ভূমিকম্প শুরু হয়ে যায়। সবাই তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই বিল্ডিংটি ভেঙে পড়ে যায়। তখন তাদের সঙ্গে থাকা কুকুরটি চেঁচিয়ে ওঠে, কারণ তাদের সঙ্গে সং ছিল না। মনে হয় সে বিল্ডিংয়ে আটকা পড়ে গিয়েছে। এটা দেখে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায়। এইদিকে সুকে দেখানো হয় অতিরিক্ত কাজ করার কারণে সুয়ের শরীর একটু খারাপ করছিল। তখন তার কাছে একটি খবর আসে যে পাশের বিল্ডিংয়ে একটি অফিসার আটকা পড়ে গিয়েছে। এটা শোনা মাত্র সু তখনই সে বিল্ডিংয়ে যাওয়ার জন্য রওনা দেয়। দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা সঙ্গে খুঁজে পায়নি। তখন সেই কুকুরটি একটি জায়গাতে দাঁড়িয়ে অনেক আওয়াজ করছিল। এতে এরা বুঝতে পারে যে নিজেই হয়তো সং আছে। সঙের যাতে কোনো কিছু না হয়ে যায় তাই এরা অনেক কেয়ারফুলি পাথরগুলোকে সরাচ্ছিল। সবাই তখন অনেক ভয় পেয়েছিল। অনেকগুলো পাথর সরিয়ে ফাইনালি তারা সংকে দেখতে পায়। তার তখন জ্ঞান ছিল না, আর সঙের উপরে একটি ভারী পাথর পড়েছিল। এটা দেখে সবাই তো ইমোশনাল হয়ে যায়। তখন সেখানে সু আসে। এখানে সব অফিসার থাকলেও সু কিন্তু সংকে দেখতে পায় না। সবার মুখের রিয়াকশন দেখে সু বুঝতে পেরে যায় নিজে আর অন্য কেউ না, সং আটকা পড়ে আছে। এতে সুকে আর কে সামলায়। সে তখন পাগলের মতন আচরণ করছিল। সু তখন জিয়ানকে বলে আমি নিচে যাব। জিয়ান বলে এমনটা করা অনেক রিস্ক হবে, তুমি বাঁচবে কিনা এর কোনো গ্যারেন্টিও থাকবে না। সু তখন বলে ওই আমার জীবন, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো, তুমি প্লিজ আমাকে নিচে পাঠানোর ব্যবস্থা করো। সুয়ের কথাবার্তা শুনে সবার চোখেই পানি চলে আসে। তারা তখন সুকে নিচে পাঠানোর ব্যবস্থা করে। সু অনেক কষ্টে নিচে নামে। সঙ্গের এরকম অবস্থা দেখে সু তো নিজেকে সামলাতেই পারছে না। তার হাত তখন অনেক কাঁপছিল। সঙ্গের জ্ঞান ফেরানোর জন্য সু তখন তাকে কিছু মেডিসিন দেয়। তখন সুয়ের কাছে একটি ইমার্জেন্সি কল আসে। একটি মানুষের ইমিডিয়েটলি সার্জারি করতে হবে, তাই সংকে এখনই এরা আসতে বলে। সংকে ছেড়ে সুয়ের যেতে একটুও মন করছিল না, কিন্তু তাকে তো যেতেই হবে, নইলে সেই মানুষটি মারা যাবে। যাওয়ার আগে সু সংকে একটি কিস করে যায় এবং সে এটি বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর সুকে এখান থেকে বার করা হয়। তখন কিছু অফিসার নিচে নামে। তারা সঙের উপর থেকে পাথর হটিয়ে সংকে উপরে ওঠায়। সংকে দেখে তখন সমস্ত অফিসার কান্না করে ফেলে। সঙের চিকিৎসা কয়েকজন সিনিয়র সার্জন করে। ইতিমধ্যে সুও তার সার্জারি শেষ করে সঙের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু তার সাহস হয় না ভেতরে যাওয়ার। সু তখন অনেক ভেঙে পড়েছিল। তখন তার হাই স্কুলের কিছু ঘটনা মনে পড়ে। তারা দুজনে তখন কত খুশিই না ছিল, আর সং তার কত কেয়ারই না করতো। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সবাই তখন সঙের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। সু তখন তার আরেকটি সার্জারি কমপ্লিট করে সঙের সঙ্গে দেখা করতে আসছিল। তখন স্ট্রেচারে করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছিল। সু ভাবে হয়তো এটা সং, তাই সে তখন অনেক বেশি কান্না করে। কিন্তু সে যখন চাদর হটায় তখন সেখানে সং না, অন্য একজন ছিল। এটা দেখে সুয়ের যেন জান ফিরে আসে। সে তখন সংকে দেখার জন্য তার ক্যাম্পে যায়। সঙের জ্ঞান তখনও ফেরেনি, কিন্তু সে আগের থেকে একটু ভালো আছে। এটা দেখে সু একটু শান্ত হয়, কিন্তু তখনই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে অতিরিক্ত কাজ করার কারণেই তার এই অবস্থা হয়েছে। সুকে তখন সঙের পাশের বেডে রাখা হয়, তার এখন রেস্টের অনেক প্রয়োজন। এরপর সুয়ের যখন জ্ঞান ফেরে তখন সে তার পাশে সংকে দেখে একটু খুশি হয়। মধ্যরাতে সঙেরও জ্ঞান ফিরে যায়। সংকে ঠিকঠাক দেখে সুয়ের মুখে তখন হাসি ফুটে ওঠে।
পরের দিনের সিন দেখানো হয় সু এখন সুস্থ হয়ে গিয়েছে আর সে নিজেই এখন সঙের অনেক দেখাশোনা করছে। এরপর সঙের সঙ্গে দেখা করতে অফিসাররা আসে। সঙকে ঠিকঠাক দেখে এরাও তখন অনেক খুশি হয়ে যায়। একজন অফিসার তখন বলে, তুমি কি জানো, যখন তুমি নিচে আটকা পড়েছিলে তখন তোমার জন্য সু অনেক কান্না করেছিল। সে নিজের পরোয়া না করে রিস্ক নিয়ে নিচে নেমেছিল শুধুমাত্র তোমার জান বাঁচানোর জন্য। আর সে এটাও বলেছিল যে তুমি নাকি ওর জান, তোমাকে ছাড়া ও বাঁচবে না। আমরা সবাই কালকে সুয়ের চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছি, তুমি কেন ওকে একটি সুযোগ দিচ্ছ না? কথাগুলো শুনে সঙও বেশ ইমোশনাল হয়ে পড়ে। পরের দিনের সিন দেখানো হয় এখন ভূমিকম্প কমে গিয়েছে, তাই এরা সবাই ফিরে যাচ্ছে। যাওয়ার সময় সমস্ত লোকেরাই তখন এদের অনেক সম্মান দিচ্ছিল। নিজেদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ স্বরূপ এরা সবাইকে অনেক কিছু দিচ্ছিল। সঙও এখন আগের থেকে একটু সুস্থ হয়েছে। তাকে একটি মেয়ে ফুলের বুকে দেয়, কিন্তু সং এই বুকেটি নেয় না। সে দূরে সুকে দেখতে পেয়ে বুকেটি তার দিকে ছুঁড়ে দেয়, আর সু সে বুকেটি ক্যাচ করে নেয়। দুজনের মুখেই তখন হাসি ফুটে ওঠে। যাওয়ার সময় সু সেই ফুলের বুকেটিকে জড়িয়ে ধরেছিল, যা দেখে তার বাকি টিমমেটরা তো সুকে নিয়ে অনেক টিস করছিল। এরপর বাড়িতে ফিরে এসে সু সঙকে এসএমএস করে জিজ্ঞাসা করে যে তার শরীর এখন কেমন আছে। এতে সং বলে আগের থেকে একটু ভালো। যেহেতু সং এখন অসুস্থ তাই তাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে। আর সে এই প্রথমবার সুকে আগে এসএমএস করে বলে, তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? এটা দেখে তো সু অনেক খুশি হয় এবং সে বলে হ্যাঁ। সং বলে, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমি তোমার বিল্ডিংয়ের নিচে আসছি। এটা শুনে সু তো অনেক এক্সাইটেড হয়ে যায়। তৈরি হয়ে নিচে আসা মাত্রই সে সংকে দেখতে পায়। সুকে দেখতে এতটাই বিউটিফুল লাগছিল যে সং মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকে। সং তখন বলে, তুমি কি মুভি দেখতে যাবে? এতে সু রাজি হয়ে যায়। এরপর দুজনে মেট্রোতে করে যাচ্ছিল। তখন সেখানে অনেক ভিড় ছিল, যার কারণে সু আর সং অনেক ক্লোজ হয়ে যায়। সংকে তার এত কাছে পেয়ে সু তো অনেক খুশি ছিল। এরপর দুজনে মুভি দেখতে যায়। দুজনে তখন অনেক অনেক ক্লোজ ছিল, মনে হচ্ছিল যেন এখনই কিস হবে, কিন্তু হয় না, কারণ মুভিটি ছিল অত্যন্ত ফানি। সবাই তখন অনেক জোরসে জোরসে হাসছিল, যার কারণে এদের রোম্যান্স ভেস্তে যায়। মুভি দেখার শেষে দুজনে বাড়ি ফিরে আসে। সুয়ের অনেক খিদে পেয়েছিল আর সে রান্নাও করতে পারতো না, তাই সং সুয়ের জন্য রান্না করে। খাওয়া দাওয়ার শেষে সং সুকে বাই বলে চলে যায়। সুয়ের তখন ইচ্ছে করছিল সংকে আটকানোর, কিন্তু সে সংকে বলতেই পারে না। সং যখন নিচে নেমে যায় তখন সুয়ের কি যেন মনে হয়, সেও দৌড়ে নিচে আসে, কিন্তু সে সংকে দেখতে পায় না। সু তখন স্যাড হয়ে যায়। তখন পেছন দিক থেকে সং তাকে আওয়াজ দেয়। সং তখন সুকে বলে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? 10 বছর হয়ে গেল আমি তোমাকে ভুলতে পারিনি, আর তুমিও আমাকে ভুলতে পারোনি। যদি ভালোবেসে থাকো তাহলে এখনই বলো, এবার কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। সু, তুমি কি আবারও আমার সঙ্গে ডেট করবে? সু তখন চুপচাপ ছিল, সে কিছুই বলে না। এতে সং একটু রাগ করেই এখান থেকে চলে যায়। তখন সু দৌড়ে এসে সংকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে সংও অনেক খুশি হয়ে যায়। 10 বছর তারা একে অপরের থেকে দূরে ছিল, এখন কাছে এলো। রোম্যান্স না হলে কি চলে, স্টার্ট হয় এদের রোম্যান্স। পরের দিনের সিন দেখানো হয় সং রাতে সুয়ের সঙ্গেই ছিল। এখন যেহেতু সঙ্গে রেস্কিউ ডিপার্টমেন্টে যেতে হয় না, তাই সে ডিংয়ের সঙ্গে দেখা করতে যাবে, কারণ ডিংয়ের সঙ্গে সঙের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ডিংয়ের নাম শুনে সু তখন জেলাস হয়। সে জিজ্ঞাসা করে, ও কি তোমাকে পছন্দ করে? সং বলে হ্যাঁ করে। এবার সু জিজ্ঞাসা করে, তুমি কি ওকে পছন্দ করো? এতে সং সুকে কিস করে দিয়ে বলে, না করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তো সিন এখানে কাট হয়ে পরের সিনে সং বাড়ি ফিরে আসে। সং রাতে বাড়ি ফিরেনি, আর তার কাছ থেকে একটি মেয়েদের পারফিউম আসছিল, যেটা ম্যাও নোটিস করে, তাই সে সঙ্গে অনেক টিস করে। সং তখন তার আন্টি আর ম্যাওকে বলে, আমি আবারও সুয়ের সঙ্গে ডেট করছি। এটা শুনে তার আন্টি অনেক খুশি হয়, কারণ 10 বছর পর সংকে আজ অনেক খুশি দেখাচ্ছে। কিন্তু এটা জানতে পেরে ম্যাও অনেক রেগে যায়।
সে যাতে সঙ্গের সঙ্গে কোনো ঝগড়া না করে তাই তার মা জোর করে ম্যামের মুখে খাবার ঢুকে দেয়। এরপর সং যখন রেস্কিউ ডিপার্টমেন্টে আসে তখন তার বস সঙের প্রমোশন করে দেওয়ার কথা বলে। সে এখন থেকে অফিসে বসে কাজ করবে, কিন্তু সং তা চায় না। সে বলে আমি এখনো ফিট আছি, যখন বুড়ো হয়ে যাব তখন নইলে ভাববো এই বিষয়ে। এটা শুনে তার বস তো সঙের ওপর অনেক রেগে যায় যে ভবিষ্যতের কথাটা তো ভাবো, কিন্তু সং তার বসের কোনো কথা না শুনে এখান থেকে চলে যায়। এরপর রাতের সিন দেখানো হয়। সুকে দেখে তখন অনেক রাগী মনে হচ্ছে, কারণ সং তাকে আজকে একটিবারও এসএমএস কিংবা ফোন করেনি। সু তখন আর থাকতে না পেরে সংকে এসএমএস করে জিজ্ঞাসা করে যে তুমি কখন ফিরবে। সং তখন রিপ্লাই দেয় এই তো ফিরছি, এখন বিল্ডিংয়ের নিচে আছি। এটা শুনে সুও তখন নিচে চলে যায়। সু বলে আমি তোমাকে একদমই মিস করছিলাম না, তোমার মুখ যাতে ভুলে না যায় তাই এসএমএস করেছিলাম আর কি। সং তখন সুয়ের কাছে এসে বলে দেখলে। সু তখন মজা করে বলে তোমাকে আমি এতবার দেখে ফেলেছি, এখন দেখতে ইচ্ছে করছে না। এটা শুনে সং একটু অভিমান করে এখান থেকে চলে যাচ্ছিল। সু তখন তাকে থামিয়ে বলে আমি আসলেই তোমাকে অনেক মিস করছিলাম। এটা শুনে সঙের রাগও কমে যায়। ওপরে যাওয়ার সময় সং বলে আমি ইচ্ছে করে তোমাকে কোনো কল কিংবা এসএমএস করিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা মিস করো। ব্যাস, এটা শুনে সু তো অনেক রেগে যায়। সে বলে আজকে আমার অনেক কাজ আছে, রাত জেগে পড়তে হবে, তাই তুমি চলে যাও। সং বলে ঠিক আছে যাও। এরপর সু যখন রুমে আসে তখন সে তো অনেক রেগেছিল, কারণ সং তাকে একটিবারও আটকায়নি। তখন রুমের দরজায় কেউ বেল বাজায়। সু যখন দরজা খোলে তখন সেখানে আর অন্য কেউ না সং ছিল। সং তখন সুকে জড়িয়ে ধরে। সং বলে আমিও তোমাকে অনেক মিস করেছিলাম, তুমি আমার সঙ্গে তোমার কোনো ইমোশন শেয়ার করো না বলেই আমি এমন করলাম। এতে সুয়ের রাগও কমে যায়। পরের দিনের সিন দেখানো হয়। সং তার বাড়িতে ছিল। তখন সে সুকে এসএমএস করে বলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। এরপর সং যখন সুয়ের বিল্ডিংয়ের কাছে আসে তখন তার সঙ্গে চ্যানের দেখা হয়। দুজনেই তখন একে অপরের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক তখনই সু নিচে নামে। দুজনকে একসঙ্গে দেখে সু তো অবাক, না জানি এখন ওরা কি করে বসে। সু তখন চ্যানের কাছে না গিয়ে সঙের পেছনে দাঁড়িয়ে যায়। সং তখন সুকে বলে এখান থেকে যেতে, কারণ তার চ্যানের সঙ্গে কিছু কথা আছে। সু একটি লক্ষ্মী মেয়ের মতন এখান থেকে চলেও যায়। এখানে চ্যান সঙের অনেক ইনসাল্ট করে। সে বলে তোমার ক্ষমতা নেই সুয়ের খরচ চালানোর, তুমি কোথায় থাকো আর সু কোথায় থাকে। যদি মা সুকে বলে তোমাকে ছেড়ে দিতে তাহলে সু কোনো কথা না ভেবে এখনই তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবে। সং বলে হ্যাঁ মানছি, তোমরা ওকে এই লাক্সারি ফ্ল্যাট দিয়েছো, গাড়ি দিয়েছো, আরও অনেক কিছু দিয়েছো, কিন্তু একটি জিনিস ওকে দিতে পারোনি, সেটা হলো স্বাধীনতা। তোমরা কি জানো সু ডিপ্রেশনে আছে, রোজ রাতে সে ঘুমের ওষুধ খায়। আর এবার আমি গ্যারেন্টি বলতে পারি সু আমাকে ছেড়ে যাবে না। এই বলে সং এখান থেকে চলে যায়। কথাগুলো শুনে চ্যান বেশ অবাক হয়। এরপর সং যখন সুয়ের কাছে আসে তখন সু তো অনেক চিন্তায় ছিল। সে জিজ্ঞাসা করে তোমরা কি ঝগড়া করেছো। এতে সং একটু রেগে গিয়ে বলে যাও নিজের ভাইকে গিয়ে দেখে আসো। এখানে সং ভেবেছে হয়তো সু এখনই দৌড়ে যাবে চ্যানের কাছে, কিন্তু না, সু যায় না, সে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে সঙের মুড ঠিক হয়ে যায়। এরপর দুজনে মিলে একসঙ্গে ডিনার করে। সং বলে আমার ছুটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমাকে আবারও রেস্কিউ ডিপার্টমেন্ট জয়েন করতে হবে। এটা শুনে সু তো স্যাড হয়ে যায়। সে বলে তাহলে আমরা আর বেশি দেখা করতে পারবো না। সং বলে পারবো, শুধুমাত্র একটি উপায়ে। নিয়ম আছে যে যারা বিবাহিত তাদের বেশি ছুটি দেওয়া হয়, তাই চলো আমরা বিয়ে করে নিই, এতে আমি কাজও করব আর তোমার সঙ্গেও থাকবো। এটা শুনে সু তো অনেক ব্লাস করে। দুজনে বেশ খুশিই ছিল, কিন্তু এদের খুশি ভঙ্গ করে দেয় সুয়ের মা। সু তার মায়ের ফোন দেখে তো ঘাবড়ে যায়। সে একটি সাইডে গিয়ে কথা বলে। সে বলে অনেক দিন হলো তুই বাড়ি আসিসনি, সব কিছু কি ঠিক আছে। এতে সু তার মাকে মিথ্যে কথা বলে যে হাসপাতালে অনেক কাজ, তাই সে আসতে পারেনি। তার মা বলে আমি কিছু জানি না, তুই কালই আমার সঙ্গে দেখা করতে আসবি, নইলে কিন্তু আমি তোর হাসপাতালে যাব। এতে সু রাজি হয়ে যায়। এই কথাটি সে সংকে বলে।
আর সং খুব সহজেই তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর একটি বাস অ্যাক্সিডেন্টের সিন দেখানো হয়। রেস্কিউ ডিপার্টমেন্ট থেকে অফিসার আর সু তার বাকি টিমমেটদের সহ এখানে এসেছে। অ্যাক্সিডেন্টের সময় একটি মেয়ে সবার সাহায্য করছিল বাস থেকে বেরোতে, যে আর অন্য কেউ না ম্যাও। ম্যাও যখন সুকে দেখে তখন সে ভাবি বলে আওয়াজ দেয়। এটা শুনে সু তো অবাকের সঙ্গে সঙ্গে অনেক লজ্জাও পায়। ম্যাও বলে, আমি আর তোমার উপর রেগে নেই, কারণ তোমার জন্য সং অনেক খুশি আছে। আমি চাই তোমরা যেন সারা জীবন একসঙ্গে থাকো, আর আমি কিন্তু এখন থেকে তোমাকে ভাবি বলেই ডাকবো। এখানে সু অনেক খুশি হয় যে ম্যাও তাকে মেনে নিয়েছে। এরপর সু তার মা আর বাবার সঙ্গে দেখা করতে যায়। সু তখন সাহস করে বলেই দেয় যে আমি এখন সঙ্গের সঙ্গে ডেট করছি। এটা শোনা মাত্রই সুয়ের মা বলে ওঠে, এখনই তুই ওর সঙ্গে ব্রেকআপ করে নে। সু বলে, না, আমি ওর সঙ্গে ব্রেকআপ করব না, কারণ আমি সঙ্গকে অনেক ভালোবাসি। তার মা বলে, তাহলে কি তুই সঙ্গের জন্য আমাদেরকে ছাড়তেও রাজি আছিস? এতে সু তার বাড়ি এবং গাড়ির চাবি তার মাকে ফেরত দিয়ে দেয়। সুকে এত অবাধ্য হতে দেখে তার মা তো রাগে এখান থেকে চলে যায়। সু বলে, তোমরা আমাকে একসেপ্ট করো বা না করো, তোমরাই কিন্তু আমার বাবা আর মা। আমি প্রায় তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। ইচ্ছে হলে আমাকে বাড়ি থেকে বার করতেও পারো, কিন্তু আমি সঙ্গকে ছাড়তে পারবো না। এই বলে সু বাড়ি থেকে বের হয়ে যায়। সে তখন সঙ্গকে ফোন করে একটি জায়গাতে আসতে বলে। সঙ্গ আর এক মুহূর্ত দেরি না করে সুয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। সঙ্গকে দেখতে পেয়ে সু তাকে জড়িয়ে ধরে এবং যা কিছু হয়েছে তা সবই বলে। সং বলে, কে বলল তুমি হোমলেস? এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এরপর সং সুকে নিয়ে তার বাড়িতে যায়। এরা সবাই সুকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। এরা সুয়ের সঙ্গে এত ভালো আচরণ করে যে সুয়ের মুড মুহূর্তেই ঠিক হয়ে যায়, আর সেও এদের সঙ্গে অনেক ভালোভাবে মিশে যায়। এরপর সু, সং আর ম্যাও যায় সুয়ের ফ্ল্যাটে। সে শুধুমাত্র তার কেনা জিনিসগুলোই নিচ্ছিল। তার মা আর বাবা সুকে যা কিছু দিয়েছিল এর মধ্যে একটি জিনিসও সু নেয় না। বাড়ি এসে দুজনে তাদের রুমটি গোছাচ্ছিল। সু তখন কাজ করছিল, যা দেখে সঙ্গের একটু ভালো লাগে না। সে তখন সুকে বসতে বলে নিজেই সব কাজ করে। হাই, যদি এরকম একটি কেয়ারিং আর লাভলি বয়ফ্রেন্ড পেতাম তাহলে কত ভালোই না হতো। যাই হোক, পরের দিনের সিন দেখানো হয়। সঙ্গের ছুটি শেষ, আজকে এসে রেস্কিউ ডিপার্টমেন্টে ফিরে যাবে, তাই সু একটু স্যাড ছিল। সঙ্গের চলে যাওয়ার পর তার আন্টি আর আঙ্কেল কখনোই সুকে একা অনুভব করতে দিত না। তারা সুয়ের অনেক কেয়ার করত, যা দেখে মাঝে মাঝে সু অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সু যখন হাসপাতালে যাওয়ার জন্য ট্যাক্সির অপেক্ষা করছিল তখন সেখানে চ্যান আসে। চ্যান সুকে লিফট দেয়। সে তার বাবা আর মায়ের কাছ থেকে সবই শুনেছে যে এখন সু সঙ্গের সঙ্গেই থাকছে। চ্যান বলে, তুই কি হ্যাপি আছিস? এতে সু বলে, হ্যাঁ অনেক, কিন্তু মা বাবাকে ছেড়ে আসায় মাঝে মাঝে গিল্টি ফিলও হয়। এরপর সু গাড়ি থেকে নেমে যখন হাসপাতালের ভেতরে যাচ্ছিল তখন সে চ্যানকে এসএমএস করে। সে বলে, আমি যেমন এখন খুশি আছি, দেখবে একদিন তুমিও এমনই খুশি হবে। তখন তুমি নিজের ইচ্ছা মতন তোমার জীবন কাটাবে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সং তার রেস্কিউ ডিপার্টমেন্টে বিজি থাকে আর সু হাসপাতালে। তারা দুজনেই একে অপরকে অনেক মিস করে। সুযোগ পেলেই ফোন করে, কিন্তু কাজের চাপে বেশি কথা বলা হয় না। কালকে ছুটির দিন, 6 দিন পর সে সঙ্গে দেখতে পাবে, এই জন্য সু অনেক হ্যাপি। তখন তার মা তাকে ফোন করে এবং বলে যে কালকে তুই আমার সঙ্গে দেখা করতে আসবি। এটা শুনে সু স্যাড হয়ে যায়, আর এটা যখন সং জানতে পারে তখন সে স্যাড তো হয়, কিন্তু সুয়ের ওপরে এখনও তার বাবা আর মায়ের সম্পূর্ণ অধিকার আছে। আর সুয়ের মা যে রাগ ভুলে সুয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে এটা ভেবেই সং অনেক খুশি। কিন্তু এই দিকে সু একদমই খুশি ছিল না। তারা এখন যেই মলে আছে এই মলেই সং ম্যাওকে নিয়ে এসেছে সুয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এইদিকে সুয়ের মা সুয়ের সঙ্গে একটি ছেলের পরিচয় করিয়ে দেয়। সুয়ের মা এখনও সুয়ের উপর থেকে অধিকার জমাতে ছাড়েনি। তার মা মূলত সুকে এখানে এই ছেলের সঙ্গে দেখা করাতে এসেছিল, যাতে করে দুজনে একটু ক্লোজ হয় আর সু সঙ্গে ভুলে যায়। তখন পেছন দিক থেকে ম্যাও সুকে ভাবি বলে আওয়াজ দেয়। এটা শুনে তো এই ছেলে অবাক। সুয়ের মা তখন পরিস্থিতি সামলানোর জন্য বলে, এই ছেলেটি আগে সুয়ের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমার জন্য সু ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে।
এখানে সং কিছুই বলে না, সে দেখতে চায় সু এবার কাকে বেছে নেয়, তার মাকে নাকি সংকে। কিন্তু সু বলে না, আমি ওর সঙ্গে ব্রেকআপ করিনি, সে আসলে আমার বয়ফ্রেন্ড, আর আমি এই মেয়ের ভাবি। এটা শুনে সুয়ের মা আর ছেলেটি অবাক হয়। তার মা তখন রেগে এখান থেকে চলে যায়। সুয়ের এই সাহস দেখে সং তাকে জড়িয়ে ধরে। তখন ম্যাও বলে, একটু তো লজ্জা করো, আমিও এখানে আছি। কিন্তু না, এদের রোম্যান্স বন্ধ হয় না। এরপর আবারও যে যার কাজে লেগে পড়ে। দুজনের ব্যস্ততম জীবন আবারও স্টার্ট হয়ে যায়। একদিন রাতের বেলায় সু একটি ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে সং একটি বিল্ডিংয়ে আটকা পড়ে গিয়েছে, আর বিল্ডিংয়ের চারিদিকে তখন অনেক আগুন জ্বলছিল। এটা দেখে সু তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখনই সংকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? এতে সং বলে, হ্যাঁ, কেন, আমার কি হবে? এটা শুনে সুয়ের যেন জান ফিরে আসে। সে সংকে সাবধানে কাজ করতে বলে। তখন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। একটি বিল্ডিংয়ের বিষাক্ত গ্যাসের ট্যাঙ্ক লিক হয়েছে। লিকেজ বন্ধ না করলে গ্যাসটি চারিদিকে ছড়িয়ে পড়বে। এতে মানুষজনের অনেক ক্ষতি হবে, এমনকি তারা মরতেও পারে। সং এবং একটি অফিসার স্পেশাল একটি স্যুট পরে ভেতরে যায়। ভেতরে অনেক অন্ধকার ছিল। সং তখন একটি জিনিসের সঙ্গে ধাক্কা খায়। এরপর তারা সেই লিকেজটিকে খুঁজে তার সমাধান করে দেয়। এরপর এরা যখন বাইরে বের হয়, তখন হঠাৎ করেই সং অজ্ঞান হয়ে যায়। একজন অফিসার দেখে সঙের কস্টিউম ছেঁড়া। মূলত এই ছেঁড়া অংশ দিয়েই গ্যাস ভেতরে ঢুকেছে, যার কারণে সং অজ্ঞান হয়েছে। তারা তখন এক মুহূর্ত দেরি না করে সংকে হাসপাতালে নিয়ে যায়। সঙের এই অবস্থা দেখে সুতো অনেক বেশি ঘাবড়ে যায়। সঙের হার্টবিট ফিরছিল না, যা দেখে সুতো অনেক বেশি কান্না করে। সু অনেক চেষ্টা করে সঙের হার্টবিট ফেরানোর। ফাইনালি অনেক চেষ্টার পর সঙের হার্টবিট আবারও চালু হয়। কিন্তু বিপদ এখনও কাটেনি। এই গ্যাস এতটাই ভয়ানক যে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। এটা ভেবে তো সু অনেক কান্না করে। কিন্তু চেকআপের পর জানা গেছে যে সঙের শরীরে বেশি গ্যাস ঢোকেনি, তাই সে এখন বিপদমুক্ত। এতে সু শান্ত হলেও সে কিন্তু সঙের উপর অনেক রেগেছিল। এখন তার জীবনে শুধুমাত্র সং আছে, তার জন্য সু তার ফ্যামিলিকে ছেড়েছে। আর এখন যদি সং তাকে ছেড়ে যেত, তাহলে কি হতো? সু কিভাবে থাকতো? সু তখন কান্না করতে করতে বলে, প্লিজ তুমি এই জব ছেড়ে দাও। আমি অনেককেই হারিয়েছি, কিন্তু এখন আর তোমাকে হারাতে চাই না। এতে সং তখন সুকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সংকে ছুটি দেওয়া হয়েছে, তাই সে এখন বাড়িতে আছে। কিন্তু সু একটিবারও তার সঙ্গে ঠিক মতন কথা বলছে না। এখন সুয়ের বাড়ি ফেরার সময় হয়েছে, তাই সং তাকে পিক আপ করতে যায়। কিন্তু সংকে দেখে সু এবারও ইগনোর করে, তার সঙ্গে একটিও কথা বলে না। এতে সং সুকে জড়িয়ে ধরে বলে, প্লিজ এমন করো না, আমি তোমাকে অনেক মিস করেছি হানি। ব্যাস, হানি কথাটি শুনে সুয়ের রাগ কমে যায়। এরপর সং সুকে নিয়ে একটি জায়গাতে যায়। সেখানে সু অনেক বেশি ড্রিঙ্ক করে। মাতাল হয়ে যাওয়ার পর সু কান্না করতে করতে বলে, ওই দিনকে তোমার অবস্থা দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে শেষ করে দিতাম। আমি তোমাকে ছাড়া বাঁচব না, প্লিজ তুমি অন্য জব করো। সং তখন সুকে জড়িয়ে ধরে। সে বলে, আচ্ছা, বস প্রমোশনের কথা বলছিল, আমি সেই প্রমোশন অ্যাকসেপ্ট করে নেব তোমার জন্য। কিন্তু তার আগে আমার কিছু কর্তব্য আছে। রেস্কিউ ডিপার্টমেন্টে কয়েকজন নতুন জুনিয়র জয়েন করেছে। এখন আমাকে ওদের ট্রেনিং দিতে হবে, তাই প্লিজ আমাকে কিছু সময় দাও। এতে সু কিছুই বলে না। মাতাল হয়ে যাওয়ার কারণে সং সুকে বাড়ি নিয়ে আসে এবং তার অনেক অনেক কেয়ার করে। কিন্তু সু মাতাল হয়নি, সে তো মাতাল হওয়ার অভিনয় করছিল, কারণ সে দেখতে চাইছিল মাতাল অবস্থায় সং তার সঙ্গে কি করে। কিন্তু আমাদের সং তো গুড বয়, সে পারমিশন ছাড়া কিছুই করবে না। সং বলে, আমার কয়েকটি স্বপ্ন আছে। ভবিষ্যতে আমাদের ছোট্ট একটি ঘর থাকবে, সেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। বাড়িতে আমরা অনেক গাছ লাগাবো আর প্রত্যেক সপ্তাহে তোমাকে নিয়ে ঘুরতে যাব। এটা শুনে সু সংকে জড়িয়ে ধরে। পরের দিনের সিন দেখানো হয়। আজকে অনেক বরফ পড়ছে। দুজনে তখন ছাদে গিয়ে বরফ নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করে। আজকে চাইনিজ নিউ ইয়ার। সুয়ের ছুটি থাকলেও সঙের কিন্তু ছুটি নেই, তাই এরা সঙকে অনেক মিস করছিল, বিশেষ করে সু। কিন্তু সঙের আন্টি আঙ্কেল আর ম্যাও এতটাই ভালো যে তারা সারাক্ষণ সুকে হ্যাপি রাখার চেষ্টা করে।
এইদিকে সুয়ের পরিবারে চ্যান আর তার বাবা সুকে অনেক মিস করছিল, কিন্তু তার মায়ের ভয়ে এরা কিছু বলতে পারছিল না। রাতের বেলায় সং যখন বাড়ি ফিরে তখন সে দেখে সু তার জন্য অপেক্ষা করতে করতে নিজেই ঘুমিয়ে গিয়েছে। সঙের অনুভূতি পেয়ে সুয়ের ঘুম ভেঙে যায়। সং বলে, আমি জানি তুমি তোমার বাবা মাকে অনেক মিস করছো, তাই কালকে আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাব। পরের দিনের সিন দেখানো হয়। সং সুকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে আসে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই সুয়ের চিন্তা হয় যে সং এই ঠান্ডাতে কি করবে। সং বলে, চিন্তা করো না, পাশেই একটি মিউজিয়াম আছে, আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করব। এরপর সু চলে যায় ভেতরে। সুকে দেখে তার বাবা অনেক খুশি হয়, কিন্তু তার মা মুখ ঘুরিয়ে নেয়, যা দেখে সুয়ের একটু খারাপ লাগে। নিউ ইয়ার উপলক্ষে বাড়িতে তাদের কিছু ফ্যামিলি, ফ্রেন্ডস আর কাজিন আসে। এইসবের মধ্যেও সু অনেক স্যাড ছিল, কারণ তার মা তার সঙ্গে কথা বলছে না। আর এই ঠান্ডার মধ্যে না জানি সং কি করছে। তার ইচ্ছে করছে সঙের কাছে যাওয়ার, কিন্তু এখানে এত লোক থাকার কারণে সে যেতে পারছে না। তখন একটি ছেলে সুয়ের কাছে এসে বলে, তোমাদের বাড়ির বাইরে একজন ছেলেকে দেখলাম, সে এই ঠান্ডার মধ্যে কারোর জন্য অপেক্ষা করছে। সু তখন তার মাকে বলে, বাইরে সং অপেক্ষা করছে, আমি কি এখান থেকে যেতে পারি? কিন্তু সুয়ের মা তাকে কিছুই বলে না। চ্যান তখন সুয়ের সাইড নেয় এবং সে সুকে এখান থেকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এতে সুও আর দেরি না করে দৌড়ে যায় সঙের কাছে। এই ঠান্ডার মধ্যে সং তার জন্য অপেক্ষা করছে, যা দেখে সু ইমোশনাল হয়ে যায়। আর এখানে সে বুঝতে পারে সংকে বেছে নিয়ে সে কোনো ভুল করেনি। এইদিকে সুয়ের মা তো চ্যানের অনেক ক্লাস নেয়, সে কেন সুকে এখান থেকে যাওয়ার পারমিশন দিল। এখানে চ্যান প্রথমবার তার মায়ের সঙ্গে তর্ক করে। সে বলে, সু তো এখান থেকে চলে গিয়েছে, তাই তুমি প্লিজ ওকে নিজের মতন থাকতে দাও। তোমার মতন মাকে পাওয়ার থেকে তো ভালোই ছিল সু অনাথ থাকতো, সে আর কিছু পেতো বা না পেতো, স্বাধীনতা তো পেতো। চ্যানের এই কথা শুনে তার মা তো অবাক হয়ে যায়। এইদিকে সু যখন হাসপাতালে যায় তখন তার একটি ছোট্ট ভুলের কারণে তাকে রিসার্চ টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সু ভালোভাবেই বুঝতে পারে এটা আর অন্য কেউ না, তার মাই করেছে। সু তখন অনেক রেগেছিল, কারণ এই সব কিছু সে নিজের ট্যালেন্টে অর্জন করেছিল। সু বারবার তার মাকে রিকোয়েস্ট করে সে যেন তার কাজে বাধা না দেয়, কিন্তু তার মা সুয়ের একটিও SMS এর রিপ্লাই দেয় না। তার এই অবস্থা দেখে সুয়ের মায়ের তো অনেক ভালো লাগছিল। এরপর একটি বিল্ডিংয়ের সিন দেখানো হয়। তখন বিল্ডিংয়ে অনেক ভয়ানকভাবে আগুন লেগে গিয়েছিল। দাপ্যাং নামের এক ফায়ার ফাইটার নিজের অক্সিজেন সিলিন্ডার আর মাস্ক দিয়ে একজনের জীবন বাঁচিয়েছে, কিন্তু এর জন্য বেচারার অবস্থা অনেক খারাপ। তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই খবরটা টিভি নিউজেও ছড়িয়ে পড়ে। সু যখন নিউজটা দেখে তখন সে তো অনেক ঘাবড়ে যায়, যদি এটা সং হয় তাহলে। সু আর দেরি না করে তখনই হাসপাতালে চলে যায়, কিন্তু সংকে ঠিকঠাক দেখে সু শান্ত হয়। তখন দাপ্যাংয়ের অপারেশন চলছিল, এতে সবাই অনেক ভয় পেয়েছিল। ডক্টর অপারেশন থিয়েটার থেকে বার হয়ে বলে সরি, তাকে বাঁচানো যায়নি। এটা জানতে পেরে তো সবাই তখন কান্না করতে শুরু করে। সং তখন আবারও সেই বিল্ডিংয়ে যায়, কারণ সে জানতে চায় কিভাবে এই বিল্ডিংয়ে আগুন লাগলো, এর পেছনের কারণ কি। জিয়ানের কাছ থেকে সং জানতে পারে যে ওই কোম্পানিটি ছিল ম্যাং ফ্যামিলির, মানে সুয়ের বাবা আর মায়ের। সুয়ের মা তার রেপুটেশন বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলে যে বিল্ডিংয়ে অল্প আগুন লেগেছিল, কিন্তু ফায়ার ফাইটাররা তাদের কাজ ঠিক মতন করেনি, যার কারণে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এটা জানতে পেরে সং তো অনেক রেগে যায়। আসল কারণ জানার জন্য সং ঠিক করে সে তার জব ট্রান্সফার করবে না। হ্যাঁ, সু এতে রাগ করবে, কিন্তু সং তাকে মানিয়ে নেবে। এরপর সং যায় সুয়ের সঙ্গে দেখা করতে এবং সে তাকে সব বলে। এতে সুয়ের একটু খারাপ তো লাগে, কিন্তু সঙের যেহেতু সে রেস্কিউ ডিপার্টমেন্টে অনেক দায়িত্ব আছে, তাই সে সংকে সাপোর্ট করে। এরপর সু তার বাবার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সে জানতে পারে যে তার বাবা বাড়িতে নেই, মিটিংয়ের জন্য সে একটু বাইরে গিয়েছে। তখন একটি লোক সুয়ের মাকে ফোন করে বলে সং নামের একজন ফায়ার ফাইটার মিস্টার ম্যাংকে ইনভেস্টি করার জন্য ধরে নিয়ে গিয়েছে। এটা শুনে সুয়ের মা তো অবাক হয়। সুয়ের মা তখন সুকে বলে, আমরা ছোটবেলা থেকে তোর সমস্ত আবদার পূরণ করেছি, তোর অনেক যত্ন করেছি,
কিন্তু তুই এখন আমাদেরকে ছেড়ে এমন একটি ছেলের সঙ্গে চলে গেলি যে কিনা এখন তোর বাবার ওপর স্ট্যান্ড নিচ্ছে। সঙের জন্যই তোর বাবাকে অ্যারেস্ট করা হয়েছে। তোর কি একটুও সঙের ওপর রাগ হচ্ছে না? সু তখন অনেক ঘাবড়েছিল, সে কিছুই বলে না। চ্যান তখন সুয়ের সাইড নিয়ে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার মা ধমক দিয়েই চ্যানকে চুপ করিয়ে দেয়। এরপর সঙকে দেখানো হয় তাকে একটি লোক ফলো করছিল, আর এই লোকটিকে সুয়ের মাই পাঠিয়েছে। সুযোগ পেয়ে লোকটি সঙের হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। আসলে এই ব্যাগে অনেক টাকা আছে। দূর থেকে একজন এর ভিডিও করে নিয়েছিল। ভিডিওটাকে একটু এডিট করে এমনভাবে পোস্ট করা হয় যা দেখে মনে হচ্ছে যে সং এর কাছ থেকে ঘুষ নিচ্ছে, যা দেখে সবাই এবার সঙকে নিয়ে আজে বাজে কথা বলে। এরপর সং যখন বাড়ি আসে তখন ম্যাও বলে, 10 বছর আগেও সুয়ের ফ্যামিলি তোমার সঙ্গে অনেক কিছু করেছে আর এখনও করছে। তুমি ওদের জন্য মেডিকেল কলেজে ভর্তি হতে পাওনি, আর্মি থেকেও তোমাকে বার করে দেওয়া হয়েছে, আর এখন তোমাকে এইভাবে ফাঁসাচ্ছে ওরা। ওরা আসলে কি চায়? সং বলে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, কিন্তু তুই এই কথাগুলো সুকে বলিস না। মধ্যরাতে সুয়ের যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে সঙকে দেখতে পায় না। আসলে সং ছাদে বসে অনেক ড্রিঙ্ক করছিল। সু তার কাছে যায়। সঙকে দেখে অনেক আপসেট মনে হচ্ছিল, কারণ তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সং যাতে ভেঙে না পড়ে তাই সু সঙকে অনেক মোটিভেট করে। পরের দিনের সিন দেখানো হয়। ম্যাং কোম্পানির কিছু এমপ্লয়কে ধরা হয়েছে, যারা কিনা সেই দিনকে ইচ্ছে করে বিল্ডিংয়ে আগুন লাগিয়েছিল এবং ফায়ার ফাইটারদের নাম দিয়েছিল। আর সেই লোকটা এটাও স্বীকার করে নেয় যে আমরা সঙকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ঘুষ নেয়নি, তাই আমরা ভিডিওটা এডিট করে আপলোড করেছি। এই নিউজের পর সঙকে আবারও তার পোস্ট ফেরত দিয়ে দেওয়া হয়। এরপর সং যখন বাড়ি আসে তখন সু তার উপর অনেক রেগেছিল, কারণ অনেক কিছুই কথা আছে যা সং এখনও সুকে বলেনি। তাকে কী কারণে মেডিকেল কলেজ আর আর্মি থেকে বার করে দেওয়া হয়েছিল এই বিষয়ে সে কোনোদিনও সুয়ের সঙ্গে কথা বলেনি। সু বলে, তুমি আমাকে কখনোই তোমার আপনজন মনে করনি, এর জন্যই তো কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করো না। তোমার পিঠে একটি বুলেটের দাগ আছে, কিন্তু তুমি এটা কখনোই আমাকে বলনি। এখানে সং চুপ থাকে, কারণ এই সব কিছুর পেছনে সুয়ের বাবা আর মায়ের হাত আছে। সং যখন জানতে পেরেছিল যে সু মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, তখন সে সুয়ের জন্য মেডিকেল কলেজে অ্যাডমিশন নেয়। তখন সুয়ের মা তাকে কলেজ থেকে বার করে দেয়। এরপর সং যখন আর্মি জয়েন করে তখনও সুয়ের মা তাকে আর্মি থেকে বার করে দিয়েছিল। সং চায় না যে সুয়ের মন খারাপ হোক এইসব কথা জানতে পেরে, তাই সে চুপ হয়ে থাকে। সু তখন অনেক বেশি রেগে যায় যে তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো কোনো কথাই আমার সঙ্গে শেয়ার করো না। সু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং হাসপাতালের এক কলিগের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। সং তখন সুকে অনেক ফোন করে, কিন্তু সু তার ফোন রিসিভ করে না। এইদিকে সিয়াও আর চ্যানকে দেখানো হয়। চ্যানকে দেখে এখন আগের থেকে অনেক আলাদা মনে হচ্ছে, আর সিয়াও এখানে বুঝতেও পেরেছে যে চ্যান জিকে ভালোবেসে ফেলেছে। তাই সে বলে, তুই কেন ওর সঙ্গে ডেট করছিস না? মেয়েটা তো অনেক ভালো। কিন্তু চ্যান বলে, না, ওর আর আমার দুনিয়া পুরো আলাদা। এরপর হাসপাতালের সিন দেখানো হয়। সেখানে একটি মেন্টাল পেশেন্ট সুয়ের ওপর অ্যাটাক করে, যার কারণে তার হাত অনেকটা কেটে যায়। এর জন্য হাসপাতালের ডাইরেক্টর তাকে অনেক বকা দেয়, কারণ একজন সার্জনের কাছে তার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো হাত। কিন্তু তার এই সাহস আর ট্যালেন্টের কারণে ডাইরেক্টর আবারও সুকে রিসার্চ টিম জয়েন করতে বলে। এটা শুনে তো সু অনেক খুশি হয়ে যায়। এইদিকে সঙকে দেখানো হয়। সে যখন জানতে পারে যে সুয়ের হাত কেটে গিয়েছে তখন সে তো অনেক ঘাবড়ে যায়। সে কোনো মতো সুয়ের সেই কলিগের বাড়ির অ্যাড্রেস নিয়ে সুয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সু তো তখনও সঙের ওপর অনেক রেগেছিল। সে বলে, যতক্ষণ না তুমি তোমার সমস্ত সিক্রেট আমার সঙ্গে শেয়ার করবে না ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে আসবে না। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। তার এই আচরণে সং একটু কষ্ট পায়। সুয়ের সঙ্গে ব্রেকআপের পরও তার মা সঙকে শান্তিতে থাকতে দেয়নি। মেডিকেল কলেজ থেকে বার করে দেওয়ার পর সং আর্মি জয়েন করে। সং একজন অনেক ভালো আর্মি অফিসার ছিল, তার প্রমোশন করা হতো। আর এটা যখন সুয়ের মা জানতে পারে তখন সে সঙের ক্যারিয়ার নষ্ট করার জন্য ক্ষেপে যায়। মিশন চলাকালীন সুয়ের মায়ের লোকেরাই সঙের ওপর অনেক অ্যাটাক করে।
যার কারণে সং গুরুতর আহত হয়ে যায় এবং তাকে আর্মি থেকে বারো করে দেওয়া হয়। সং না পারল মেডিকেলে কেরিয়ার তৈরি করতে আর না পারল আর্মিতে, তাই সে বাধ্য হয়ে একজন ফায়ার ফাইটার হয়। কিন্তু এখানেও সুয়ের মা তাকে শান্তিতে থাকতে দেয় না। এসব কথা ভেবে সং তখন অনেক রেগে যায়, আর এটা ম্যাও আর তার আন্টি আঙ্কেলও লক্ষ্য করে। কয়েকদিন থেকে যেহেতু সু বাড়ি ফিরছে না, তাই তারা জিজ্ঞাসা করে সুয়ের সঙ্গে কি তার ঝগড়া হয়েছে। এতে সং আরও রাগ করে এখান থেকে চলে যায়। ম্যাও বুঝতে পারে যে দুজনের মধ্যে কিছু তো হয়েছে, তাই সে সুয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়। সু ম্যাওকে বলে দেয় যে সে কেন সঙের উপর রাগ করে আছে, আর সে ম্যাওকে ধমকও দেয়, যদি তুমি সত্যি কথা না বলো তাহলে আমি সঙের সঙ্গে ব্রেকআপ করে নেব। ম্যাও চায় না যে দুজনের ব্রেকআপ হোক, তাই সে সুকে সব সত্যি কথা বলে দেয় যে তোমার মায়ের কারণে সঙ্গে মেডিকেল কলেজ থেকে আর আর্মি থেকে বার করে দেওয়া হয়েছে। সব জানতে পেরে সু তো অনেক কান্না করে। সে যাকে পরিবার মনে করে তারা কিভাবে একটি ছেলের এত সর্বনাশ করতে পারে। শুধুমাত্র সং সুকে ভালোবেসেছিল এর কারণে সুয়ের তখন অনেক খারাপ লাগে যে তার কারণে সং কত কষ্টই না পেয়েছে। এরপর সু তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। সু জিজ্ঞাসা করে সে কেন সঙের সঙ্গে এত খারাপ কাজ করেছে। তার মা বলে তাহলে সং তোকে আমাদের প্রতি উস্কানোর জন্য সবকিছুই বলে দিয়েছে। সু বলে না, ও আমাকে কিছুই বলেনি। তুমি যে ওর সঙ্গে এত খারাপ আচরণ করেছো তা জানতে পেরে আমি যাতে কোনো কষ্ট না পাই, তাই সে কখনোই আমার সঙ্গে এই কথাগুলো শেয়ার করেনি। এমনকি সে এটাও চাইতো না যে আমি তোমাকে ঘৃণা করি। তার মা তখন সুকে আবারও ইমোশনালি ব্ল্যাকমেল করে, কিন্তু সু এবার তার মায়ের কোনো কথা শোনে না। সে তার মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে এখান থেকে চলে যায়। চ্যান আর তার বাবাও এসব কিছু জানতো না। তার মাঝে এত খারাপ সঙ্গের সঙ্গে সে এত কিছু করেছে, এইসব কিছু জানতে পেরে চ্যান তো অবাক। চ্যান তার মাকে বলে আমি তোমার সব কথা শুনি, তোমাকে অনেক সম্মান দিই, কিন্তু জানতাম না যে তুমি এমন, আর এখন আমি তোমার একটিও কথা শুনবো না। এই বলে চ্যান বাড়ি থেকে চলে যায়। এতে তার মা তো অনেক বেশি রেগে যায়। এইদিকে সু সঙ্গের সঙ্গে দেখা করতে যায়। সে তখন বারবার সঙ্গে সরি বলছিল তার সঙ্গে এতদিন কথা না বলার জন্য এবং তাকে ভুল বোঝার জন্য। এখানে সং খুব সহজেই তার ভালোবাসার মানুষটিকে ক্ষমা করে দেয়। এদিকে চ্যান আপসেট হয়ে সিয়বের বাড়ি এসে অনেক ড্রিঙ্ক করে। বারে তখন জি ছিল। জি চ্যানকে পছন্দ করে, আর এই কথাটি সে চ্যানকে বলেও দেয়, কিন্তু চ্যান তাকে রিজেক্ট করে দেয়। এটা শুনে তো জি অনেক কান্না করে, কিন্তু চ্যান যেহেতু মাতাল হয়ে আছে তাই জি তাকে নিয়ে তার বাড়িতে যায়। পরের সিনে জিকে এই অবস্থায় দেখানো হয়। সে তখন অনেক কান্না করেছিল, আর মাতাল হয়ে যাওয়ার কারণে চ্যান অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন চ্যানের মা তাকে ফোন করে, কিন্তু ফোন জি রিসিভ করে। সে তখন এমনভাবে কথা বলে যেন তার সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে। একটি মেয়ের কান্নার আওয়াজ শুনে চ্যানের মা তো অনেক ঘাবড়ে যায়, না জানি চ্যান মেয়েটির সঙ্গে কি এমন করেছে। জি তখন পুলিশকে ফোন করে বলে তার সঙ্গে একটি ছেলে অনেক খারাপ আচরণ করেছে। তখন চ্যানের হুঁশ ফেরে। সে বলে আমি মাতাল ছিলাম, মরে যাইনি, আর তুমি কি করেছো তা সবই আমি দেখেছি। এরপর সিন পুলিশ স্টেশনে আসে, আর আমরা চ্যানকে দেখি ধর্ষণের মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ স্টেশনে তার মা আর বাবাও চলে আসে। এটা যখন সু জানতে পারে তখন সে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। সুয়ের বিশ্বাস যে চ্যান এমন কাজ কখনোই করতে পারে না, কিন্তু চ্যান যেহেতু এখনো মাতাল আছে তাই সে কিছুই বলতে পারে না। সে কি আসলে জিকে ধর্ষণ করেছে নাকি জি ইচ্ছে করে এইসব করছে। আর তখন সিয়াবের বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ ছিল। এখানে সিয়াবের সন্দেহ হয় হয়তো জি ইচ্ছে করে এইসব কিছু করেছে চ্যানকে ফাঁসানোর জন্য। তখন ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ম্যাও জিয়ের সঙ্গে দেখা করতে বারে এসেছিল, কিন্তু সে তখন দেখে চ্যান অজ্ঞান হয়ে আছে, আর জি নিজে নিজেই তার জামা ছিঁড়ছে এবং নিজেকে আঘাতও করছে। এইসব দেখে ম্যাও তো অবাক। তার বিশ্বাসই হচ্ছে না যে জিয়ের মতন ভোলাভালা একটি মেয়ে এইসব করতে পারে। প্রমাণ হিসেবে ম্যাও তখন এই সব কিছুর ভিডিও করেছিল। সিন বর্তমানে আসলে ম্যাও সঙ্গে সব কিছুই বলে, কিন্তু সে প্রমাণটি সঙ্গে দেয় না, কারণ সে প্রতিশোধ নিতে চায় অতীতে তারা সঙ্গের সঙ্গে যা কিছু করেছিল। ম্যাও বলে অতীতে ওরা তোমার সঙ্গে কত কিছু করেছিল, আর এখন কিনা তুমি ওদেরই সাহায্য করতে চাইছো। আমি কখনোই প্রমাণ তোমাকে দেব না।
সং তখন বলে সবকিছু তো করেছে সুয়ের মা, এতে চ্যানের কোনো দোষ নেই, বেচারা তো ইনোসেন্ট, তাই তুই প্লিজ প্রমাণটা দিয়ে দে। ম্যাও বলে ঠিক আছে দেব, কিন্তু একটি শর্তে, ওদেরকে আমাদের বাড়িতে আসতে বলো। ছেলের জীবন বাঁচানোর জন্য তার মাকে বাধ্য হয়ে এই ছোট বাড়িতে আসতে হয়, কিন্তু তার অহংকার এখনো কমেনি। সে ম্যাওকে বলে কত টাকা চাই তোমার, আমরা তোমাকে সব দেব যা তুমি চাইবে, এর বদলে প্রমাণটা আমাদের দিয়ে দাও। ম্যাও বলে আমার কোনো টাকা চাই না, মনে আছে যখন সংকে আপনি মেডিকেল কলেজ থেকে বার করে দিয়েছিলেন তখন আমার বাবা হাঁটু গেড়ে বসে আপনাকে অনেক অনুরোধ করেছিল আপনি যেন সঙের ক্যারিয়ার এভাবে নষ্ট না করেন, কিন্তু আপনি তখন কোনো কথাই শোনেননি। তাই আমি চাই আপনি এখন হাঁটু গেড়ে বসে আমাকে রিকোয়েস্ট করেন। চ্যানের জীবন বাঁচানোর জন্য এই অহংকারী মহিলার অহংকার আজকে ম্যাও ভেঙে দেয়। সে নীল ডাউন হয়ে ম্যাওকে অনেক রিকোয়েস্ট করে সে যেন প্রমাণটি তাকে দিয়ে দেয়। এই দৃশ্যটা দেখে ম্যাওয়ের মন ঠান্ডা হয় এবং সে চ্যানের মাকে প্রমাণটি দিয়েই দেয়। এরপর চ্যানের মা পুলিশ স্টেশনে প্রমাণ দেয় এবং চ্যানকে ছেড়ে দেওয়া হয়, এর বদলে জিকে অ্যারেস্ট করা হয়। এখানে প্রথমবার সুয়ের মায়ের চোখে পানি দেখতে পায়। সে বুঝতে পেরেছে টাকা দিয়ে সবকিছু হয় না। আজকে সে তার ইগোর বদলে চ্যানকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। এদিকে চ্যান জিয়ের সঙ্গে দেখা করতে যায়। সে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করলে। এতে জি বলে আমি টাকার জন্য তোমার সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিতে না, তাই আমি বাধ্য হয়ে এমনটা করেছি। এইসব ঘটনার পর সুয়ের মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সু প্রায় সময় তার মাকে লুকিয়ে লুকিয়ে দেখত, কিন্তু কখনোই তার সামনে যেত না। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় এরা দুজনে তো অনেক খুশি ছিল। এরা যখন বাড়ি আসছিল তখন বাড়ির দরজায় তারা সুয়ের বাবাকে দেখতে পায়। তারা তখন সুয়ের বাবাকে নিয়ে ভেতরে যায়। এখানে সঙের আন্টি আর আঙ্কেল সুয়ের বাবার সঙ্গে অনেক ভালো আচরণ করে, যা কখনোই সুয়ের বাবা আশা করেনি। সুয়ের বাবা মূলত সু আর সঙের বিয়ে নিয়ে কথা বলতে এসেছিল। সুয়ের বাবার কোনো আপত্তি নেই, তার মা এখন অসুস্থ, পরে সে যখন সুস্থ হয়ে যাবে তখন সে ঠিকই এদের সম্পর্কটা মেনে নেবে। তার বাবা তখন এই ভরসা সঙকে দেয়। সুয়ের বাবা যখন বাড়ি যাচ্ছিল তখন সং তার বাবাকে বলে আমি কখনোই সুকে ছেড়ে যাব না, সারা জীবন ওকে প্রোটেক্ট করব আর সঙ্গেই থাকবো। অতীতে যা কিছু হয়েছিল তা সব কিছুই আমি ভুলে গিয়েছি, তাই আপনারাও কিছু মনে রাখবেন না। সুয়ের বাবার তখন অনেক খারাপ লাগে। অতীতে তার ওয়াইফ সঙ্গের সঙ্গে কত কী না করেছে, কিন্তু সং এখন এক নিমিষেই এদেরকে ক্ষমা করে দিল। তার বাবা এখানে বুঝতে পেরে গিয়েছে সুয়ের জন্য একটি পারফেক্ট ছেলেই হলো সং। পরের দিন সং সুকে নিয়ে একটি বাড়িতে আসে। আসলে এই বাড়িটি সং কিনেছে তাদের ভবিষ্যতের জন্য। সং জিজ্ঞাসা করে যে বাড়িটি তোমার কেমন লেগেছে। এতে সু বলে অনেক বেশি ভালো। এরপর সং সুকে নিয়ে ছাদে যায়। এই সিনটা তো আরো অনেক সুন্দর ছিল। সং এখানে একটি ছোট্ট গার্ডেন তৈরি করেছে। বাড়িটি আর এই গার্ডেন দুটোই সুয়ের অনেক পছন্দ হয়েছে। তখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, সিনটা বেশ রোম্যান্টিক। আর এখনই সং সুকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। সুকি না বলে 10 বছর সে সঙ্গের জন্য অপেক্ষা করেছে এই দিনটার জন্য। সে অবশ্যই হ্যাঁ বলে। এতে সং সুকে রিংটি পরিয়ে দেয়। দুজনেই তখন অনেক বেশি খুশি ছিল। এরপর সু হাসপাতালে এসে তার সমস্ত কলিগদেরকেই সঙ্গের দেওয়া রিংটি দেখাচ্ছিল। সং যে সুকে প্রপোজ করেছে এটা জানতে পেরে তার কলিগেরা তো সুকে অনেক টিস করে। এদিকে সঙ্গের কলিগেরাও জানতে পেরে গিয়েছে তাদের প্রপোজালের কথা। আর এখানেও সংকে তার কলিগেরা টিস করে যে আমাদের লিডার এখন তার লাইফ পার্টনার পেয়ে গিয়েছে, ভালোই হয়েছে, আমাদের লিডার এখন আগের মতন মনমরা হয়ে থাকবে না, আর সে আমাদের ওপর আগের মতন টর্চারও করবে না। এসব কথা শুনে সংও তখন হেসে ফেলে। এইদিকে ম্যাও গিয়েছে তার ভাবির জন্য ওয়েডিং ড্রেস চুজ করতে। যেহেতু সু একজন ব্যস্ত মানুষ তাই সে ম্যাওকে বলেছে তুমি যেটা পছন্দ করবে আমি সেটাই বিয়েতে পরবো। ম্যামের যে ড্রেসগুলো ভালো লাগছিল সেগুলোর ছবি তুলে ম্যাও তার ভাবি মানে সুকে পাঠাচ্ছিল। এরপর চ্যানকে দেখানো হয় সেও এখন সুয়ের মতন ফ্রি হয়ে গিয়েছে। এখন চ্যান নিজের ইচ্ছে মতন তার জীবনটা এনজয় করছে। চ্যান সুয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বিয়ের জন্য অনেক শুভেচ্ছাও জানায়। এরপর সু যখন এখান থেকে যাচ্ছিল তখন সে চ্যানকে SMS করে এবং তাকে থ্যাংক ইউ বলে সে ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত তার সঙ্গে থাকার জন্য।
সু আরও বলেছে, তোমার মতন বড় ভাই পেয়ে আমি অনেক খুশি। আগে যেমন আমি তোমাকে ভালোবাসতাম তেমনই তোমাকে এখনো ভালোবাসি। এসএমএসটি দেখে যেন খুশি হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়। আজকে সু আর সঙ্গে প্রি ওয়েডিং ফটোশ্যুট হবে। এর জন্য ম্যাও একটি ফটোগ্রাফারকে নিয়ে অনেকক্ষণ থেকে তার ভাই আর ভাবির জন্য অপেক্ষা করছিল। ফাইনালি অনেক অপেক্ষার পর দুজনে এখানে চলে আসে। এদেরকে একসঙ্গে দেখতে এতটাই বিউটিফুল লাগছে যে কি বলবো। হাই স্কুলের ভালোবাসা আজকে পূর্ণতা পেল। সুয়ের মা কত চেষ্টাই না করলো এদেরকে আলাদা করার, কিন্তু সে সফল হয়নি। আজকে এরা এক হয়েছে। এরপর এদের ফটোশ্যুট স্টার্ট হয়। সু বলে, আমি অনেক পস্তাচ্ছি। সং বলে, কেন? সু বলে, 10 বছর তোমাকে পাইনি। তখন যদি আমি এখান থেকে না যেতাম তাহলে এই 10 বছরে আমরা কত রোম্যান্সই না করতাম। তার এই কথা শুনে সং তো হেসে ফেলে। তো সিন এখানে কাট হয়ে কয়েকদিন পরের সিন দেখানো হয়। এখন চায়নাতে প্রচণ্ড পরিমাণের ঝড় আর বৃষ্টি হচ্ছে। তাই সু আর সং দুজনেই তাদের কাজে ব্যস্ত হয়ে ওঠে। তখন একটি ব্রিজ ভেঙে পড়ে যায় আর সেখানে সুয়ের মা এবং তার ড্রাইভার আটকা পড়ে যায়। সুয়ের মা গাড়ি থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে বেরোতে পারে না। আর তার ড্রাইভারটি হয়তো মারা গিয়েছে। ইতিমধ্যে সেখানে রেস্কিউ ডিপার্টমেন্টের অফিসাররাও চলে আসে। সঙ্গে দেখে সুয়ের মা অবাক হয়। অতীতে সে যেই ছেলের ক্ষতি করার জন্য অত কিছু করেছিল, আজকে সেই ছেলেই নিজের পরোয়া না করে তার জীবন বাঁচাচ্ছে। এটা দেখে তো সুয়ের মায়ের অনেক খারাপ লাগে। এখানে সে তার সমস্ত ভুল বুঝতে পারে। তো সিন এখানে কাট হয়ে কয়েকদিন পরের সিন দেখানো হয়। এখন পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। সুয়ের মা তাকে বাড়িতে ডেকেছে আর আজকে সে সুয়ের সঙ্গে অনেক হেসে হেসে কথা বলছে, যা সে কখনোই করেনি। তার মায়ের এই পরিবর্তন দেখে সু তো অনেক খুশি হয়। তখন সু আর সঙ্গের বিয়ের কথা ওঠে। সু বলে, বিয়েটা আমরা সিম্পলভাবেই করব। তার মা বলে, আমার একমাত্র মেয়ের বিয়ে এত সাধারণভাবে হবে তা আমি হতে দেব না। আমি তোদের বিয়ে অনেক ধুমধামসে দেব। সুয়ের মা সঙ্গে তার জামাই হিসেবে মেনে নিয়েছে। এটা জানতে পেরে তো সু অনেক বেশি খুশি হয়। এরপর সু বাড়ি ফিরে আসে। দুজনে তাদের জিনিসপত্র প্যাক করছিল, কারণ আজকে এরা তাদের নতুন বাড়িতে শিফট হবে। সু তখন সঙ্গে বলে, আজকে চ্যান আর সিয়াও তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি কি যাবে? প্রথমে সং যেতে রাজি হচ্ছিল না, কিন্তু সুয়ের অনেকবার রিকোয়েস্ট করায় সে যেতে রাজি হয়ে যায়। চ্যান আর সিয়াও তখন সঙ্গের সঙ্গে অনেক ভালো আচরণ করছিল। চ্যান অতীতের সবকিছু ভুলে গিয়ে সঙ্গে সুয়ের হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। দুজনে একে অপরকে পেয়ে অনেক অনেক বেশি হ্যাপি আছে। তো এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। এখন কমেন্ট করে জানিও ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। জানি ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেলেছি, আসলে আমার ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছিল। ওষুধ খেয়ে গলা উঠিয়ে তারপর রেকর্ডিং করছি, তাই লাস্টের কয়েক মিনিটের সাউন্ড একটু খারাপ হতে পারে, প্লিজ তোমরা মাইন্ড করো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।